রাত তখন শেষ প্রহরের পথে। ঘড়িতে ছুঁই ছুঁই করছে 3:30টার কাঁটা। হুতুম প্যাঁচার দলবলেরা ডেকে ডেকে ক্লান্ত বোধ হয় এখন। ওই মাঝরাতেই স্বার্থর ঘুম ছুটে গেল হঠাৎ। চোখ মেলে অন্ধকার ঘরের চারপাশে এক পল চাইল সে। শোয়া থেকে তড়াক করে উঠে বসলো অমনি। ঘরের দরজা ভেজানো, ডিমবাতি জ্বলছে, গায়ের ওপর পাতলা নরম ব্ল্যাঙ্কেট, ঝিমঝিম করছে এয়ার কুলারের শব্দটাও। স্বার্থ বুঝলো ও তখন মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছিল হয়তো। এর মানে তুষি ওই মেয়ে আসেনি। ত্রস্ত বিছানা থেকে নামলো সে, চোখ জোড়া টকটকে লাল, মাথায় এক পাশ দপদপ করছে ভীষণ ব্যথার তোড়ে। গোটা সৈয়দ নিবাস নিস্তব্ধ, এখন কোথাও কোনো টু শব্দও নেই। বসার ঘরের সবুজাব আলো বাদে সমস্ত বাড়ির নাম লিখেছে ঘুমন্তপুরীর রাজ্যে। স্বার্থ লম্বা লম্বা পা ফেলে সোজা স্টোর রুমের সামনে এসে থামলো। দরজা বন্ধ ভেতর থেকে, ওই পাশটা অন্ধকার। সূচক শব্দ করলো ও। চোরটা শপথ নিয়েছে ওর সাথে থাকবে না, এরকম আলাদা আলাদা ঘুমাবে। হুম, বিয়ের পর তো এই দূরত্ব স্বার্থ মানবে না। ও আঙুলের পিঠ দিয়ে টোকা দিল দরজায়, ডাকলো মোলায়েম স্বরে, এই চোর ঘুমাচ্ছ? সবকিছু একই রকম নীরব। ওই দিক থেকেও উত্তর এলো না। তবে স্বার্থর তীক্ষ্ণ মস্তিষ্ক টের পেল ভেতর থেকে দুটো পা ধরফর করে মেঝেতে এসে ঠেকেছে। নিশ্চয়ই বিছানা থেকে নেমেছে তুষি। স্বার্থ ঠোঁট কামড়ে সরু চোখ নামিয়ে মেঝের দিকে ফেললো। হালকা আলোয় দেখা গেল একটা ছায়া এসে থেমেছে সেথায়। তুরন্ত ঠোঁট একপাশে তুলে হাসলো স্বার্থ, ডাকলো গম্ভীর সুরে, তুষি দরজা খোলো। উত্তর নেই। ও নিজেই বলল, আমি জানি তুমি জেগে, খোলো, কিচ্ছুই করব না। জবাব এলো না। কিছুক্ষণ কাটলো। একটা কাগজ মতো কিছু দরজার নিচ হতে বেরিয়ে এলো হঠাৎ। দু আঙ্গুল দিয়ে ঠেলে দিয়েছে তুষি। স্বার্থ কপাল কুঁচকে কাগজ হাতে নেয়। লেখা, কি দরকার? ও উত্তর দিল মুখে, দরজা বানান ভুল, দাওনি। এবার 2 সেকেন্ড কাটলো। খুব তাড়াহুড়ো ভাবে একটা কাগজ বেরিয়ে এলো ফের। স্বার্থ হাতে তুলে ভাঁজ মিলল। লেখা, আপনাকে আমার খুব করতে মন চাই। এইবার নিঃশব্দে হেসে ফেলল ও। কপালে 2 আঙ্গুল ঘষতে ঘষতে বলল, কথাটা খুন হবে বোধহয়। হয় বানান শেখো, না হয় ঠিক করে লেখো। এভাবে উল্টাপাল্টা লিখে আমাকে ভুল ইঙ্গিত দিও না। আর যদি জেনে বুঝে লিখে থাকো তাহলে বলবো মিটু। ওপাশে থাকা তুষি প্রথমে বুঝতে পারলো না, নাক চোখ গুটিয়ে চুপ করে রইল। স্বার্থ নিজেই জানালো, খুনকে খুব লিখেছ। তুষির জিভ বেরিয়ে এলো। ঠাস করে জোরসে একটা থাপ্পড় মারলো কপালে। ইস রে ইস, খুনের জায়গায় খুব লিখে দিল। মানে কি দাঁড়ায় তাহলে? আপনাকে আমার খুব করতে মন চায়। লজ্জায় কুণ্ঠায় তুষি পারল না মাটির ভিতর তলিয়ে যেতে, কিংবা ছুটে গিয়ে রেল লাইনে মাথা দিয়ে মরতে। এখন এই মুখ ও কাকে দেখাবে, কিভাবে দেখাবে? মেয়েটা হাতে খাতা কলম নিয়ে অস্থির হয়ে কিছু পল পায়চারি করলো এদিক ওদিক। পরপর থেমে শক্ত হয়ে দাঁড়ালো। পিঠ টান টান করে ভাবলো, ও ভুল লিখলে লিখেছে, তাতে বিটকেলের কি? ওর যা ইচ্ছা ও তাই লিখবে। মেয়েটা ফের ত্রস্ত হাতে লিখলো, আপনাকে তো ভুল ধরতে বলা হয়নি, কি চাইতে এসেছিলেন? তারপর দরজার নিচ থেকে ওটাকে আবার ঠেলে পাঠালো বাইরে। অপেক্ষা করলো স্বার্থ কি জবাব দেয়। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে কাগজের লেখা পড়লো, বলল ফটাফট, কি যা চাই তা মুখে বলা যাবে না, করে দেখাতে হবে। তুষির মেজাজ গরম হয়ে যাচ্ছে, নাক ফুটছে সাপের মতো। দাঁতে দাঁত চেপে লিখলো কটা লাইন। পাঠাতে সময় লাগলো একটু। অসভ্য লোক কোথাকার, যান এখান থেকে। স্বার্থ পড়তে পড়তে ভ্রুকুসকে বলল, ওটা আবার কি শব্দ? তুমি কি আমাকে অসভ্য বলেছ? তুষি প্লিজ, যা বলার মুখে বলো। তোমার ভুল ইংরেজি থেকে রেহাই পাওয়ার শাস্তি স্বরূপ কি এখন আবার ভুল বানানের চিঠি পড়তে হবে? তুষি আর মুখে কুলুপ রাখতে পারলো না, বলল কটমটিয়ে, আমার যেভাবে ইচ্ছা সেভাবে লিখবো। আপনার পড়তে মন না চাইলে ছুঁড়ে ফেলে দিন। স্বার্থ বলল, বাইরে এসো। কেন, কি জন্য, কি দরকার? নিজের ঘরে যান, এখানে চেঁচাবেন না। বাড়িতে অশান্তি হচ্ছে দেখতে পাচ্ছেন না? বাড়ির অশান্তি দেখছো, আর আমারটা? ওটাকে দেখবে। বের হতে বলেছি তোমাকে। তুষি কোমরে এক হাত দিয়ে মুখ পাথর করে বলল, বের হয়ে কি হবে? তুমি আমার ঘরে শোবে না, আমি এই ঘরে ঘুমোবো। বিয়ের পর আলাদা শুতে নেই, সব সময় বরের সাথে সাথে থাকতে হয়। তুষি আশ্চর্য না হয়ে পারল না। যার জন্য বাড়িতে এত কাণ্ড ঘটে গেল, রীতিমতো মারপিট লাগলো, ও একটা থাপ্পড় খেলো মায়ের, সেই লোক এখন পড়ে আছে ওর আলাদা থাকা নিয়ে। লজ্জাও কি নেই? তুষি গাল ফুলিয়ে বলল, কচুর বিয়ে, কচুর বর, আপনি জানতো? স্বার্থর কণ্ঠস্বর নিরেট হলো এবার। হুমকি দিল কঠোর চিবুকে, কি চাইছো? দরজা ভাঙবো? বা ভাঙুন পারলে। যা হাঙ্গামা করেছেন দুদিন থেকে,
এখন শুধু এটাই বাকি আছে। স্বার্থর মাথা সত্যিই বিগড়ে গেল। ১ সেকেন্ডও ভাবল না। দরজার মাঝখানে ড্রিম করে লাথি মারল অমনি। শক্ত কাঠের কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপল তুষি নিজেও। ত্রাসে ছিটকে সরে গেল, ঢোক গিলে বলল, ভালো হচ্ছে না কিন্তু। আপনি দরজায় দ্বিতীয় দরলাথিটা পড়ল তখনই। ছিটকিনি খট করে নামল একটুখানি। আতঙ্কে মুখ শুকিয়ে গেল তুষির। হাত খসে খাতা কলম পড়ে গেল নিচে। এত শব্দ যদি কেউ চলে আসে আবার নতুন ঝামেলা তৈরি হবে। তুষি চাইল না অশান্তি করতে। তড়িঘড়ি করে ছিটকিনিটা টেনে নামালো। স্বার্থ তৃতীয় লাথি মারতে গিয়েও ওকে দেখে থামে, সোজা হয়ে দাঁড়ায়। কিন্তু তুষির চোখে চোখ পড়তেই পাথরের মতো দৃষ্টি জোড়া থমকে গেল একটু। তুষি জড়সড় হয়ে দাঁড়িয়েছে, একটা ভীত সন্ত্রস্ত চেহারা, এলোমেলো দৃষ্টি, হাত দুটো কসলাতে কসলাতে চারিপাশে দেখছে। এত ভয় পাচ্ছে কেন মেয়েটা? কিসের এত অস্বস্তি? ও তো তুষির স্বামী, তাও প্রস্তররূপী মানুষটা কি ভেবেই যেন ভাসমান মেঘের মতো নরম হয়ে গেল। ফোঁস করে শ্বাস ফেলল স্বার্থ। কোমল গলায় বলল, তুমি কি সত্যি আমার থেকে স্পেস চাইছো তুষি? তুষি চোখ না তুলে ঘাড় নাড়ল শুধু, বোঝালো হ্যাঁ। স্বার্থ এক পল থম ধরে থাকে, চোখের মনি নড়ে না, নেত্রপল্লব পড়ে না, শুধু নিশ্চল নয়ন মিলে দেখে যায় তুষিকে। পরপর ঘুরেই হনহনে পায়ে ওপরে রওনা করলো। তুষি মুখ তুলে চাইল এবার। ততক্ষণে 22টা সিঁড়ি স্বার্থ খুব জলদি বেয়ে দোতলায় উঠে গেছে। দেখতে দেখতে ওই চওড়া শরীরের মানুষটা নিজের ঘরে ঢুকে গেল। শব্দ করে লাগালো দরজাটা। তুষির সারা মুখ অন্ধকারে ঢেকে গেল অমনি। বড় বড় চোখগুলো জলের তোরে ছলছল করলো সাথে। খুব অদ্ভুত ব্যাপার যে তুষি মার খেয়ে গালি খেয়ে এমনকি খিদের জ্বালাতেও কাঁদেনি, সেই তুষি ভালোবাসার পর থেকে কথায় কথায় কাঁদছে। কথায় কথায় জলে ভেসে যাচ্ছে ওর চোখ। আজকাল নিজেকে চিনতে বড্ড কষ্ট হয়। এই যে কেমন নিজেই জেদ করলো বিটকেলটার ঘরে যাবে না বলে, অথচ মানুষটা ফিরে যাওয়াতে এমন বুকের ভেতর খসখস করছে কেন? কেন এত খারাপ লাগছে? কি যেন ঠেলে আসতে চাইছে বাইরে। গলার ভেতর যেন পুষে রাখা অদম্য এক স্রোত, যার তোরে তুষির রাঙা ঠোঁট ভেঙে চূড়ায় উঠে এলো। চট করে ঢুকে দৌড় আটকে পিঠ রাখলো তাতে। আচ্ছা, কেন খারাপ লাগবে ওর? কি জন্য? আসলে ও কি চাইছিল তাহলে? স্বার্থ দরজা ভেঙে ওকে কাঁধে তুলে নিজের ঘরে নিয়ে যাক, এটাই বুঝি? সেই বিষাক্ত বিধ্বস্ত রাত পার হলো সেদিন। হাজির হলো নতুন ভোর। এই ভোর অন্যরকম, বাকি সব দিনের থেকে আলাদা যেন। যেখানে কারো বুকে হাহাকার, কারো বুকে অনুতাপ, কারো বুকে ভরে গেছে অশান্তির স্রোত। ঘন্টায় ঘন্টায় সময় কাটলেও সৈয়দ বাড়ির সদস্যরা রাতে দু চোখের পাতা এক করেছে কিনা সন্দিহান। এই যে অয়ন, ও যখন ঘর থেকে বের হলো বাইরে তখন আলো ফোটেনি, সূর্যও ওঠেনি। তবে দূর দূরান্ত থেকে মাইক্রোফোনের চড়া শব্দে ফজরের আজান শোনা যাচ্ছে। এছাড়া আর কেউ জেগেনি। হয়তো একটু পর বাড়ির গৃহিণীরা উঠবেন, কাজে মগ্ন হবেন নিজেদের। তবে অয়ন কোথায় যাচ্ছে জানে না। আপাতত সঠিক গন্তব্য নেই। বাড়িতে ওর দমবন্ধ লাগছে। চারদিকে যেন ছড়ানো ছেটানো সাপের বিষ। এই বিষে নীল হয়ে পুড়ে যাচ্ছে সে। তাই ঠিক করেছে রাত ছাড়া আর বাড়িমুখ হবে না। যখন সবাই ঘুমোবে তখন ঢুকবে, আবার যখন ঘুমে থাকবে তখন বেরোবে। বিশেষ করে তুষি অয়ন ওর সামনে পড়তে চায় না, দেখতে চায় না ভাইয়ের সাথে ওর নতুন সংসার খেলা। অয়ন সব এড়িয়ে যেতে চায়, সইতে চায় না কোনো হৃদয় পোড়ার জ্বালা। নিচে নামতে নামতে অয়নের বুকের পাঁজর টনটন করে উঠল। একবার মলিন চোখে স্বার্থর ঘরের পথটায় দেখলো ফিরে। পর্দা মেলে রাখা, দরজাও বন্ধ। ভেতরে তুষি আছে আজ স্বার্থর খুব কাছাকাছি। আচ্ছা, কতটা কাছে গিয়েছে ওরা? যতটা কাছে অয়ন তুষিকে ভাবতো ততটা, না আরো বেশি? অয়নের হাঁসফাঁস লাগতে শুরু করলো। গলা বুক শুকিয়ে এলো যন্ত্রণার তোরে। অ্যাপ্রনটা মুঠোয় চেপে দ্রুত পায়ে ডাইনিং টেবিলের কাছে এলো সে। গ্লাসে পানি ঢেলে খেতে খেতে হঠাৎ চোখ পড়লো অদূরের স্টোররুমের দিকে। এটারও দরজা লাগানো। অমনি ভ্রু কুঁচকে ফেললো অয়ন। গ্লাস নামিয়ে রাখলো তাড়াতাড়ি। সতর্ক পায়ে এগিয়ে গেল সে। স্টোর রুমে তো তুষি থাকতো, ও না এখন ভাইয়ের ঘরে? তাহলে এখানে কে? হাসনা দাদি গেস্ট রুমে থাকেন, মাঝে মধ্যে তুষির সাথে ঘুমাতেন, কিন্তু একা একা কি করবেন এই রুমে? অয়ন বুঝলো না কিছু। ভেতরে ফ্যানের শোষো আওয়াজটাও পরিষ্কার শোনা যাচ্ছে। ওর কৌতূহল মেটাতে দরজার সিটকিনিটা নামালো তখনই। হাই তুলতে তুলতে বেরিয়ে এলো তুষি। অমনি মুখোমুখি হয়ে গেল দুজন। অপ্রত্যাশিতভাবে অয়নকে সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মেয়েটা। অয়ন নিজেও প্রচন্ড অবাক হয়ে গেছে। তুষিকে ও এখানে আশা করেনি। তার চোখে মুখেও পড়ল সেই ছাপ। তুষি থতমত খেয়ে গেল। কি করবে না করবে গুলিয়ে ফেললো সব। ধরফরিয়ে দরজা আটকে দিতে গেলেই বাদ সাধল অয়ন।
এক হাতে কাঠটা চেপে ধরে করুণ সুরে ডাকলো, তুষি। তুষি নিভে যায়, থেমে যায় হাত, তাকায় মায়া মায়া চোখে। অয়ন বলল, আমায় দেখে পালাচ্ছিলে? না মানে আমি আসলে। অয়ন ওর ঘাট ডিঙিয়ে ঘরের ভেতর তাকালো একবার। বিছানাটা ফাঁকা, তুষির ব্যবহার করা সেই আগের বালিশ কাঁথাই পড়ে আছে। অয়ন নজর ফিরিয়ে মেয়েটাকে দেখলো আবার। বিয়ের আগে যা পরতো তেমনি একটা চুড়িদার পরনে, তফাৎ কেবল নাকফুলটা। ওটা খুললেই তো আগের তুষি হয়ে যাবে। তুষি বিব্রত হচ্ছিল, প্রসঙ্গ কাটাতে গলা ঝেড়ে বলল, আপনি এত ভোরে এখানে? বের হচ্ছি। তুমি এত তাড়াতাড়ি উঠলে যে? ও জিভে ঠোঁট ভিজিয়ে বলল, ঘুম ভেঙে গেছে, ভাবলাম নামাজ পড়ে ফেলি, দাদিকে ডাকতে যাচ্ছিলাম। অয়ন বাঁকা হেসে বলল, ভাইয়ার সাথে বনিবনা হচ্ছে না? তুষি হতভম্ব হয়ে বলল, জি? আলাদা ঘরে থাকছো কেন? তোমার তো ওর ঘরে থাকার কথা। তুষির শিরদাঁড়া সোজা হয়ে গেল। এই রে, এবার কি বলবে? অয়ন নিজেই বলল, এর মানে তুমি কাল আমাকে একটা বাচ্চাদের বুঝ দিয়েছিলে। মানে আমি ঠিক ছিলাম, ভাইয়াকে আসলে তুমি মন থেকে মেনে নাওনি তুষি। ও নিশ্চয়ই জোর টোর করেছে। অ্যাম আই রাইট? তুষির শুকনো চেহারা স্পষ্ট চোখের সামনে। মুহূর্তে কেমন কপাল আর নাকের ডগা ঘেমে গেল ওর। এতেই আরো পেয়ে বসলো অয়ন। উদ্বেগে অস্থির হয়ে বলল, সত্যিটা বলো তুষি, কি চলছে তোমাদের? কি লুকোচ্ছ তুমি? কেন তোমরা বিয়ের পরেও আলাদা ঘরে থাকছো? তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাই না? ও নিশ্চয়ই তোমাকে ওয়েল ট্রিট করছে না? করবে নাই তো। ইল ম্যানার্ড ও। এখনো সময় আছে, আমার কাছে ফিরে এসো না। আমি। তুষি আর বলতে দিল না। হঠাৎ এক ছুটে উল্টো পথে ঢুকে গেল রুমে। ঝড়ের বেগে অয়নের মুখের উপর দরজা আটকে দিল। ছেলেটা ব্যাকুল হয়ে ডাকলো, তুষি শোনো। তুষি। তুষি শুনল না। নিরুপায়ের ন্যায় ত্রস্তের মতো দাঁড়িয়ে রইল ওপারে। ও চাইলে পারতো অয়নকে কিছু কড়া কথা বলতে, কিন্তু বলল না। কি বলবে? ও তো মানুষটার অনুভূতি জানে, ওর অপরাধও জানে। লোকটা ওর থেকে যে হারে ঠকেছে এমন করা স্বাভাবিক। তুষি পোড়া শ্বাস ফেলল। অয়ন তখনও ডাকছে, তুষি প্লিজ বলো না, কেন আলাদা থাকছো তুমি? ভাইয়াকে কি তুমি ভালোবাসো না? ও কি তোমাকে জোর করেছে? তুষি ক্লান্ত হয়ে চোখ বুজে মাথা ঠেসলো দেয়ালে। পরপরই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো আজ।